আপনারা সবাই জানেন গত 12 ফেব্রুয়ারির নির্বাচন কোন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে। আপনারা এও জানেন 10ম জাতীয় সংসদ নির্বাচনে 151টি আসনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে বাংলাদেশে আবারও ভোটাধিকারকে কক্ষিগত করার একটা সংস্কৃতি শুরু করা হয়েছিল। যে ভোটের দিন সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দেওয়ার প্রয়োজনই পড়ে না, সংবিধান অনুযায়ী তাকে ভোট বলে কিনা এই প্রশ্ন তখন উঠেছিল। আপনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যা সারা পৃথিবীতে নিশিরাতের ভোট বলে পরিচিত। এবং সেই নির্বাচনের প্রেক্ষাপট আমি বর্ণনা করে চর্বিত চর্বণ করতে চাই না। কিভাবে একটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং কিভাবে সেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসযজ্ঞের সঙ্গে আমাদের দেশের রাজস্ব থেকে যারা বেতন পায় সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন জোনকে, বিভিন্ন বাহিনীকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে কিভাবে যুক্ত করা হয়েছে এবং প্রমাণ হয়েছে যে রাষ্ট্রকেই দলীয়করণ করা হয়েছে। আপনারা দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের ইতিহাস নিশ্চয়ই আপনাদের মনে আছে। বিএনপির বেশিরভাগ নেতারাই, আমি সহ, কারাগারের আটকা ছিলাম এবং দেশের প্রায় সকল বিরোধী দলই নির্বাচন বর্জন করেছে। একমাত্র সরকারি তোষামতকারী দলের তোষামতকারী জোট বাদে আর কেউ অংশগ্রহণ করেনি এবং অবৈধভাবে স্বতঃস্ফূর্তভাবে দেশের প্রায় 90% লোক সেই ভোটকে বর্জন করে 2024-এর 5ই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের একটা বার্তা দিয়েছিল যে দেশের 90% লোক ভোট বর্জন করে, সেই ভোট বর্জনকারীরা যে বিক্ষোভে পরিণত করবে এটাই ইতিহাসের শিক্ষা। কিন্তু তৎকালীন সরকার সেই শিক্ষা গ্রহণ করে না। এই প্রেক্ষাপটেই 2024-এর 5ই আগস্ট এবং তার প্রেক্ষাপটেই আমরা আমাদের কাছে পেয়েছি গত 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন, যা এ পর্যন্ত আমাদের দেশের অনুষ্ঠিত 13টি নির্বাচনের মধ্যে সবচেয়ে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন এবং অবাধ। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 2-300-এর বেশি আসন পেয়েছি। আমি আমার বক্তব্যের এই প্রসঙ্গে জাতিকে ধন্যবাদ জানাই, সমস্ত ভোটারদেরকে ধন্যবাদ জানাই, ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সকল রিটার্নিং অফিসার, ন্যাশনাল রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সকল কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী সকলকে আমরা ধন্যবাদ জানাই। এরকম একটি অবাধ নির্বাচনকে তারা সংগঠিত করেছেন এবং তাদের কারণেই আমরা এখন একটা নির্বাচন বহুদিন ধরে পেয়েছি। এবং আমি প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দেশবাসীর পক্ষ থেকে। আমাদের সরকার 17 ফেব্রুয়ারিতে শপথ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের এই সরকারের যাত্রা শুরু করেছি 18 তারিখের ক্যাবিনেট মিটিং এর মধ্য দিয়ে এবং তখন থেকে আজ পর্যন্ত আমরা আমাদের আজও বিকাল 4টায় আমরা আবার ক্যাবিনেট মিটিং এ বসবো। আমরা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি নির্বাচনকালীন সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি এবং ওয়াদাগুলি দিয়েছি সেই ওয়াদাগুলিকে বাস্তবায়ন করাটাকে আমরা আমাদের কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছি। আপনারা যদিও জানেন, তবুও আজকে কিছুটা সংগঠিতভাবে আপনাদের সামনে আমরা আমাদের সরকারের সেই সমস্ত বিহিত পদক্ষেপ সম্পর্কে আপনাদের সামনে হাজির করছি। আমাদের এই তৎপরতাগুলির মূলত সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকেই আমরা স্পর্শ করার চেষ্টা করেছি। প্রথমেই আমি আপনাদের সামনে বিনীতভাবে হাজির করছি আমাদের ফ্যামিলি কার্ড কর্মসূচি অগ্রগতি। আপনারা জানেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে 4,10,00,000 পরিবার আছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড দিব এবং তার পাইলট প্রজেক্টের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। সরকারের মাত্র 21 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী এই পাইলট কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা 17 আসনের একটা প্রকাশ্য জনসমাবেশের মধ্য দিয়ে। আপনারা সকলেই সেখানে সেই দৃশ্য বা আপনারা দেখেছেন এবং ইতিমধ্যেই 37,000-এরও বেশি পরিবারকে, প্রায় 38,000 পরিবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে। এরা প্রতি মাসে 2,500 টাকা করে সহায়তা পাবেন এবং
এই পাইলট প্রজেক্ট পর্যায়ক্রমে চলতে চলতে আমরা দেশের 4,10,00,000 পরিবারের প্রধান নারী সদস্যকে আমরা এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো বলেছি এটা। এবং এই কাজটা আমরা শুরু করেছি নির্বাচনের কালির দাগ মুছে যাওয়ার আগে, মাত্র 21 দিনের মাথায় এই কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করেছি। আমরা ইতিমধ্যেই ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী ভাতা দেওয়ার কাজ শুরু করেছি, যা আমাদের প্রতিশ্রুতি ছিল। তাও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শুরু করেছি, আপনারা দেখেছেন। এবং পর্যায়ক্রমে দেশের সমস্ত ধর্মালয়গুলি, বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জা এবং বৌদ্ধ বিহার, এখানে যারা যারাই আছেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিত, গির্জার অধ্যক্ষ, বৌদ্ধ বিহারের পুরোহিত না অধ্যক্ষ ইতিমধ্যেই আওতায় এসেছেন। মসজিদের ইমামের মধ্যে প্রায় 1,000 জন, 990 জন। মন্দিরের পুরোহিত আসছেন, ইমাম আসছেন 4,908 জন। মন্দিরের পুরোহিত আসছেন 990 জন, আর ইমাম আসছেন 4,908 জন। 144 জন বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে দেওয়া হয়েছে এবং 396 জন গির্জার যাজককে দেওয়া হয়েছে। এবং আগামী 4টি অর্থ বছরে 4টি ধাপে সকল মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহারকে মাসিক সম্মানী ভাতা কর্মসূচির আওতায় আনা হবে। আমরা ঈদ উপলক্ষে, যেহেতু আমাদের সরকারের শুরুতেই আমরা ঈদের এই উৎসবকে ভাগাভাগি করার সুযোগ পেয়েছি, সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের ত্রাণ ও উপহার বিতরণ করেছেন প্রত্যেকটি নির্বাচনী এলাকায়। মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে এই সমস্ত এলাকায় গরিবদের জন্য শাড়ি, 3 পিস, হাজি রুমাল এবং 10 লক্ষ টাকার নগদ অনুদান বন্টন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিকভাবে জাকাত ব্যবস্থা তৈরি করার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাকাতটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সবাই দান করেন, এটা কি একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা জেনেছি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, যে আগামী 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রি পাইলটিং পর্যায়ে এই কাজটি চলবে এবং ক্রমান্বয়ে আমরা দেশের সকল কৃষকের মধ্যেই আমরা এই কৃষক কার্ড পৌঁছে দেব। প্রাথমিকভাবে দেশের 8টি বিভাগের 11টি উপজেলার 11টি ব্লকের 21,014 জন কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এটা যাত্রা শুরু হবে 1 বৈশাখ। এবং আপনারা জানেন যে কৃষি উপকরণ ক্রয়ের জন্য জনপ্রতি বার্ষিক 2,500 টাকা করে তারা প্রণোদনা পাবেন। আমরা নির্বাচনের প্রতিশ্রুতিতে ঘোষণা করেছিলাম যে সারা দেশে আমাদের এই 5 বছরের মেয়াদে আমরা 20,000 কিলোমিটারের খাল খনন করব, জলাশয়গুলি খনন করব। এবং ইতিমধ্যেই দেশের 54টি জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে আমরা এই খাল খননের কাজ শুরু করেছি। আমরা আগামী 180 দিনের মধ্যে 1200 কিলোমিটারের খাল খনন করতে চাই এবং এই খাল খননের মাধ্যমে অনাবাদী জমিকে আবাদী জমিতে রূপান্তরিত করা এবং কৃষকের ভাগ্য পরিবর্তন করা এবং চূড়ান্তভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা জানেন যে আমরা এই ধরনের বৈষয়িক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করার পাশাপাশি আমাদের সরকার গঠন করার দিন সকালবেলাতেই সংসদীয় দলের সভাতে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার নেতৃত্বে আমরা ঘোষণা করেছি আমরা আর কখনোই ট্যাক্স ফ্রি গাড়ি দিব না। আমরা ওই দিনই ঘোষণা করেছি আমরা কোনো প্লট নিব না। এমপিদের যে সুবিধা, সেই সুবিধা, বিশেষ সুবিধাগুলিকে আমরা বাতিল করার জন্য উদ্যোগ নেব এবং আমরা তা গ্রহণ করবো না। আমরা আশা করি সরকারি দলের বাইরে অন্যান্য এমপিরাও আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন, আমরা আশা করি। আমরা এছাড়াও সাপ্তাহিক সময়ের ব্যাপারে খেয়াল করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল 9টার মধ্যে অফিস করেন এবং তার সহকর্মী হিসাবে আমরা মন্ত্রী পরিষদের সদস্যরা, প্রতিমন্ত্রীবর্গ, অন্যান্য সবাই সঙ্গত কারণেই
রাষ্ট্রের সমস্ত প্রধান নির্বাহী যখন অ্যাক্টিভ হয়ে যান তখন সাথে সাথে বোর্ড সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। ওনার নেতৃত্বে আমরা একটা নতুন সংস্কৃতি শুরু করতে যাচ্ছি, তাই ইতিমধ্যেই জাতি প্রশংসা করেছে। ভিআইপি প্রোটোকল হ্রাস করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রোটোকলের যে বহর ছিল সেটাকে খুবই সংকুচিত করা হয়েছে, আপনারা তা জানেন। বিমানবন্দরে তাকে বিদায় জানানো অথবা তাকে বর্ষনা জানানোর যে রেওয়াজ ছিল, সেখানে যে ধরনের আতিশয্য ছিল, সেখানে যে ধরনের বাড়াবাড়ি ছিল, আমরা সেটাকেও সংকুচিত করার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে বিদ্যুৎ এবং জ্বালানির পরিস্থিতিটা আপনারা সবাই জানেন। সারা পৃথিবী হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয় তার প্রভাবের প্রতিক্রিয়ার মধ্যে বাস করছে, বিশেষ করে আমাদের এই অঞ্চল। এবং সেই কারণে আমাদের মতো দেশ, যা জ্বালানি আমদানি নির্ভর একটা বিদ্যুৎ জ্বালানি নীতির উপরে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা। বিগত সরকারের আমলে আমাদের এখানকার গ্যাস উত্তোলনের পুরো পদক্ষেপই নেওয়া হয়, বরঞ্চ পুরো জ্বালানি ব্যবস্থাটাকে এবং পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাটাকে আমদানি নির্ভর করে রাখা হয়েছে। যদিও আমাদের বৈদেশিক মুদ্রার অর্জন উপার্জন খুবই কম, আপনারা সকলেই সচেতন, আপনারা জানেন, জাতিও জানে। কিন্তু উত্তরাধিকার ভাবেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা এই ধরনের একটা সংকটকে দায়িত্ব নিয়েছি। কিন্তু ইতিমধ্যেই আমাদের বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত দক্ষতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। এবং আমাদের যে সংকটকে মাথায় রেখে, যুদ্ধ সংকটকে মাথায় রেখে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই, আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না। কিন্তু গণমাধ্যমের বিভিন্ন রকম সংবাদ যেহেতু ছড়িয়ে পড়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সে কারণে একটা প্যানিক বাইং শুরু হয়েছে। এই প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয় এবং আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আপনারা যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে অপ্রয়োজনীয় এই আতঙ্কিত হয়ে ক্রয় করার যে একটা পরিস্থিতি, এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু চলে তাহলে আমরা আশাবাদী যার কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গিয়েছে 100 কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদনের যে বাধ্যবাধকতা ছিল, এই বাধ্যবাধকতা আর লাগবে না। উৎপাদন যদি কেউ করতে চান বৈদেশিক যে কোনো বিনিয়োগকারীর জন্য বিনা শর্তে মানে অনুমোদনে আমরা এটা পথকে স্মুথ করবো। শুধুমাত্রই দেশের স্বার্থের জন্য সংশ্লিষ্ট যে আইনগুলি সে বিষয়গুলিতে আমরা খেয়াল রাখবো, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি বিষয়গুলিতে শুধু খেয়াল রাখা হবে। বাকি সব ব্যাপারে যে কোনো উদ্যোক্তা, বিদেশি উদ্যোক্তার জন্য সব ধরনের সহজ সরল করে দেওয়া হবে তার বিনিয়োগ ইচ্ছা। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা খেয়াল করেছেন যে আমরা এবারে ঈদের আগে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের মতো এরকম অনানুষ্ঠানিক যে সমস্ত খাত আছে, সেই সমস্ত খাতে, বেসরকারি যে খাতগুলি আছে সেই সমস্ত খাতে যে বেতন, বকেয়া এবং ঈদ বোনাস, এটার প্রাপ্তি নিয়ে প্রতি বছর কিন্তু একটা সামাজিক সংকট তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, উৎপাদন তো ব্যাহত হয়, উদ্যোক্তা এবং শ্রমিক পক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আমরা আশা করি আপনাদের কাছ থেকে আমরা প্রশংসা পাবো যে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবারে বকেয়া বেতন এবং ঈদ বোনাস সময় মতো পরিশোধের ব্যবস্থাপনা করতে পেরেছি এবং এই খাতে প্রায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যাতে এই স্মুথলি এটা, কারণ আমাদের দেশের
গার্মেন্টসের জগৎটা হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম, এরপরই থাকে রেমিটেন্স। ফলে এই দুটো জায়গাতে আমাদের সবসময় যত্নের সঙ্গে খেয়াল রাখতে হয়। সে কারণেই এবারে আমরা ঈদ বোনাস এবং বকেয়া বেতন নিয়ে গার্মেন্টসের সহ অন্যান্য শিল্প জগতের ক্ষেত্রে আমরা খুব সতর্ক ছিলাম এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা আদায় করি যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমরা এই কাজটা শেষ করতে পেরেছি। শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে রুগ্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে এগুলি চালু করে কর্মসংস্থান বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া যায়, বিশেষ করে আপনার স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, কৃষি এলাকা, হাইটেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসার উদ্যোক্তাকে সহযোগিতা দেওয়া। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে ই হেলথ কার্ড ও চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্যসেবা পৌঁছাতে আমরা উদ্যোগ নিতে যাচ্ছি এবং 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু করা হয়েছে, যার সংখ্যা 80% হবেন নারী। এবং আমরা যদি একবার এই কাজটা করে ফেলতে পারি, ই হেলথ কার্ড এবং হেলথ সার্ভিস, তাহলে ধীরে ধীরে দেখা যাবে যে রাষ্ট্র একটা বড় দায়িত্ব নিয়ে ফেলতে পারবে। মানুষের স্বাস্থ্য সেবার মৌলিক কাজটা ধীরে ধীরে আমরা রাষ্ট্রের হাতে দিতে পারবো। এর প্রাথমিক কাজটা হচ্ছে একটা ইলেকট্রনিক স্ট্রাকচারের মধ্যে তাদেরকে নিয়ে আসা, রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসা। ডেঙ্গু অত্যন্ত ভয়াবহ একটা প্রবণতার মধ্যে আমরা আছি এবং নগর জীবনে বিশেষ করে এটা একটা আতঙ্কের নাম হয়ে গেছে ডেঙ্গু। ফলে আমরা আগাম সতর্কতা, মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠকেই এটা উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে আমরা প্রতিকারের চাইতে প্রতিষেধক নীতির মধ্যেই যাব। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরেশন। তো সেই কারণে আমরা আগের থেকেই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব প্রতিদিনই আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন, আপনারা জেনেছেন। তবুও আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যে ঘোষণা, তারপরে নারীদের নিরাপত্তা এবং সেটাকে বিবেচনায় রেখে পিঙ্ক বাস চালু করা, তাদের জন্য নিরাপদ বাসের জন্য নারী ড্রাইভার, নারী কন্ডাক্টর সহ একবারেই নারীদের ব্যবহার জন্য পিঙ্ক বাস প্রথম পর্যায়ে 17টার মতো বিষয় না, এটা একটা রাজনৈতিক বিষয়। এই প্রসঙ্গে জাস্ট মনে উঠলো বলে বলে ফেলি, জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য আমাদের যে একটা সর্বসম্মত রাজনৈতিক অবস্থান আছে, সেটাও আমরা গতকালকে পার্লামেন্টের বিশেষ কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিলকে আমরা আইনে পরিণত করব। আমরা প্রথম দিকে খুব জরুরি যে 2-1টা ইফতার, এতিমদের সঙ্গে ইফতার, ইমামদের সঙ্গে ইফতার বাদে মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় সকল ইফতার খরচকে আমরা সীমিতকরণ করে ফেলেছি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সমস্ত কার্যালয়ে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ প্রায় অর্ধেকে আমরা নামিয়ে নিয়ে আসছি। এটা শুধুমাত্র আজকের প্রেক্ষিতে তা না, এটা প্রয়োজনের অতিরিক্ত খরচ করবো না এমন একটা সংস্কৃতির মধ্যে আমরা রাষ্ট্রের সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে নিয়ে আসতে চাই। কারণ আমরা যারা এই দায়িত্ব পালন করি, আমরা যদি নিজেরা এটা চর্চা না করি তখন জনগণকে কিন্তু একটা বলতে পারবো না। সেজন্য আমরাই প্রথমে এটা শুরু করতে উদ্যোগ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। ইতিমধ্যেই 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা এবং পালন করা শুরু করেছি এবং আমরা এই হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জেনেছি, আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই গণমাধ্যমের কারণে জেনেছেন, যে 3য় টার্মিনাল চালু উদ্যোগ খুব দ্রুত নেওয়া হবে। কারণ আমাদের এখানে যে এয়ার ট্রাফিক, এটা 3rd টার্মিনালকে শুরু না করলে যে চাপটা পড়ছে, বিশেষ করে বিদেশি থেকে আসা যাত্রীদের উপরে যাওয়ার উপরে, তো এটা যত দ্রুত সম্ভব এটা চালুর জন্য সিদ্ধান্ত নিয়েছে বিমান মন্ত্রণালয়। এবং বিমানবন্দর ও জলস্থর ট্রেনে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের যে বিমানবন্দরগুলি, শাহজালাল, শাহ আমানপুর, এমএজি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে এবং সৈয়দপুরেও এটা যুক্ত হয়েছে। তার মানে এখন দেশের প্রায়
বড় বড় বিমানবন্দরগুলোতে সব জায়গাতে ফ্রি ওয়াইফাই এর সার্ভিস দেওয়া হচ্ছে আমাদের সরকার আসার পরে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলাকে পেশা হিসাবে ঘোষণা করার যে প্রতিশ্রুতি আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সেটাকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে নির্দেশ জারি করা হয়েছে এবং 7টি ক্যাটাগরির খেলা, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং সাঁতার, এটাকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ লাভ করে। প্রতিটি উপজেলায় আমরা 21 জন করে দক্ষ ক্রীড়া শিক্ষক নিয়োগ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ইতিমধ্যেই পত্র পাঠানো হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে, যা আগামী 30 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তিনি সম্মতি দিয়েছেন। আগামী 29 মার্চ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফল ক্রীড়াবিদদের সম্বর্ধনা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানী ঢাকাতে 100টি ওয়ার্ডের জন্য কমপক্ষে 50টি 2টি বা 3টি ওয়ার্ড মিলিয়ে যাতে জমি অধিগ্রহণ করে নতুন করে মাঠ তৈরি করা যায়, কারণ মাঠ ছাড়া একটা সুস্থ স্বাভাবিক নাগরিক বাসযোগ্য পরিবেশ তৈরি করা যায় না। এই জন্য আমরা বিশেষ করে প্রবীণদের জন্য যে ওয়াকওয়ে তৈরি করা হয় ওই মাঠকে ঘিরেই ইতিমধ্যেই জমি অধিগ্রহণ পূর্বক খেলার মাঠ স্থাপনের বিষয়ে ভিডিও প্রেরণ করা হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় থেকে তো আপনারা নিশ্চয়ই জেনেছেন, খুবই আলোচিত ঘটনা। আমরা প্রথম দিনই এই সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুদে মূল্যে 10,000 টাকা পর্যন্ত ঋণ, কৃষি ঋণ সুদে মূল্যে মৌকুফ করার সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়ে গিয়েছে, আপনারা এটা দেখেছেন। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আইন 2026 এর খসড়া ইতিমধ্যে প্রণয়ন করা হয়ে গেছে, কারণ প্রবাসীরা আমাদের আগে যেভাবে বলছিলাম যে গার্মেন্টস যেমন শিল্প আমাদের জন্য যেমন একটা উৎপাদনের বৈদেশিক অর্জনের উৎস, এরপরেই কিন্তু আমাদের প্রবাসীরা হচ্ছেন আমাদের রেমিটেন্সের উৎস। ফলে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আইন 2026 অত্যন্ত জরুরি আমাদের দেশের জন্য। সরকার যথাযথভাবে এটা গুরুত্ব দিয়ে এটা খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে এবং ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে একমাত্র জাপানে যাওয়া যায়, অন্য কোথাও ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে যাওয়া যায় না। কিন্তু জাপানি ভাষাটা শিখতে পারলে আমাদের এখানে কর্মসংস্থানের সুযোগটা বাড়বে। সেই কারণে এখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের শর্তাদিকে শিথিল করে সহজীকরণ করা হয়েছে, যাতে তারা ভাষা শেখার জন্য যারা যেতে চায় তারা যাতে এই সুবিধাটা পায়। অবশ্যই এছাড়াও আপনার দেশের যে কোনো দেশ, পৃথিবীর যে কোনো দেশে যারা উচ্চ শিক্ষা নিতে চায় তাদের জন্য আপনার বিনা কি বলে বিনা জামানতে 10 লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ করতে পারবেন। এই সুবিধা ইতিমধ্যেই সরকার দিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহতদের মধ্যে 2 জন ব্যক্তির মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হয়েছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা নিজেরা সশরীরে থেকে এই কাজ করেছেন এবং এমনকি পারিবারিকভাবে জানাজা দাফনের সঙ্গে তারা যুক্ত ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া প্রায় 2000 জন প্রবাসীকে ওয়েজ আর্নার সেন্টার সহ বিভিন্ন হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তারা সংকটে পড়েছিলেন। ইরানে আটকা পড়া 186 জন প্রবাসী বাংলাদেশিকে চার্টার ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং এই সমস্ত খরচে কিন্তু বাংলাদেশ সরকার দিয়েছে। বাহরাইন হতে প্রবাসী বাংলাদেশি 280 জনকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। নারীদের জন্য বিশেষ ব্যবস্থা আগেই বললাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে 8টি রুটে 9টি বাস চলবে, বর্তমানে 6টি বাস ইতিমধ্যে চলছে। 17 জন নারী চালকের প্রশিক্ষণ চলছে। সকল বাসের চালক, সহকারী ও সুপারভাইজার সবাই হবেন নারী। রেলপথ মন্ত্রণালয় থেকেও ইতিমধ্যে আমরা জনসেবামূলক পদক্ষেপের হাত দিয়েছি। প্রথম 120 দিনের মধ্যে দূরপাল্লা রেল ভ্রমণে 65 বছরের অধিক বয়স্কদের জন্য টিকিটের মূল্য 25% ছাড়ের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী 60 দিনের মধ্যে দূরপাল্লা রেল ভ্রমণে প্রতিবন্ধীদের জন্য টিকিটের মূল্য 25% ছাড়ের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মোটামুটি সবই আপনাদের জানা আছে। তারপরেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশনগুলিকে অর্গানাইজড করে জানানো, সেই উদ্যোগটাই আজকে গ্রহণ করলাম। আমি